আজকে তোমাদের করাবো ভৌত বিজ্ঞানের 10 নম্বর স্কুল এবিটি এর। তাহলে দেখো 10 নম্বর স্কুলে প্রথম কোশ্চেন কি বলেছে, এমসিকিউ। নিচের কোন গ্যাসটি ওজোন স্তরকে কি করে, ক্ষয় করে না? তাহলে সেটা হয়ে যাবে তোমার কার্বন ডাই অক্সাইড। তাহলে পরের পেজ যাওয়া যাক। তাহলে দেখো 2 নম্বর কি বলেছে, আদর্শ গ্যাসের অণুগুলির গতি শক্তি শূন্য হয় যে উষ্ণতায়। তাহলে সেটা হয়ে যাবে 0 কেলভিন উষ্ণতায়। তাহলে সেন্টিগ্রেডে কত হবে, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ফারেনহাইটে কত হবে, ফারেনহাইটে হয়ে যাবে তোমার -459 ডিগ্রি ফারেনহাইট। তাহলে তিনটাতে হয়ে গেল। তাহলে যে কোনো একটা আসলেই তোমরা পারবে। তাহলে 3 নম্বর কি বলেছে, N2 গ্যাসের বাষ্প ঘনত্বের সমান বাষ্প ঘনত্ব গ্যাসটি হলো। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে CO। N2-র বাষ্প ঘনত্ব কত হয়ে যাবে? তাহলে তো প্রথমে আণবিক ভরটা বের করি। তাহলে N2-র আণবিক ভর কত, N এর আণবিক ভর কত, 14। তাহলে দুটো আছে, তাহলে 14 দুগুণে 28। তাহলে 14 দুগুণে 28 হয়ে গেল। তাহলে এটাও তোমার 28 হয়ে যাবে। তাহলে কার্বন কত, কার্বন হয়ে যাবে তোমার 12 আর এটা 16। তাহলে এটাও 28 হয়ে যাবে। তাহলে এর অর্ধেক ওটাও তাহলে 14 হবে, এটাও 14 হবে। তাহলে এই অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের। তারপরে দেখো 4 নম্বর কি বলেছে, তাপ পরিবাহিতার একক হলো, তাপ পরিবাহিতার একক হচ্ছে তোমার ক্যালোরি, সেকেন্ড ইনভার্স ইন্টু সেমি ইনভার্স ইন্টু সেন্টিগ্রেড ইনভার্স। তারপরে দেখো 5 নম্বর কি বলেছে, 5 নম্বর হচ্ছে কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে তোমাদের সৎ ও অবশীর্ষ। এখানে তোমাদের টেস্ট পেপারে এই অ্যান্সারটা ভুল দেওয়া আছে। এটা অসৎ আর সমশীর্ষ বলেছে, এটা হবে তোমার সৎ আর অবশীর্ষ। তোমাদের প্রান্তিক বইয়ের 48 পেজে দেওয়া আছে, তোমরা দেখে নিবে। তারপরে দেখো 6 নম্বর কি বলেছে, 6 নম্বরে কোন বর্ণের জন্যে একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হবে? তাহলে সেটা হয়ে যাবে সর্বাধিক লাল বর্ণের। তাহলে সর্বাধিক কম কোনটা হয়ে যাবে, বেগুনি। লাল আর বেগুনি সবসময় অপোজিট হবে, এটা বেশি হলে এটা কম হবে, এটা কম হলে এটা বেশি হবে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। তাহলে লাল হয়ে গেল এখানে অ্যান্সার। তারপর 7 কি বলেছে, পরিবাহী রোধ ও সময় স্থির রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে তাপ, তাহলে উৎপন্ন তাপ হবে কত? সেটা তাপের যেটা হবে সেটার এখানে হয়ে যাবে 4 গুণ। 4 গুণ কীভাবে হবে? তাহলে আমরা জুলের সূত্র অনুযায়ী জানি কি, প্রবাহ কি বলেছে এখানে, প্রবাহের রোধ আর সময় যদি স্থির থাকে তাহলে সমানুপাতি কি আছে, I² হয়। তাহলে কি, এটাকে যদি আমি দ্বিগুণ করি, তাহলে এটাকে 2 বসাই, তাহলে কত, 4 হয়ে যাবে, 2 দুগুণা 4, তাহলে এটা হয়ে যাবে তোমার 4 গুণ। তাহলে কীভাবে হলো তোমরা বুঝতে পারলে। তারপরে দেখো, তারপরে কি বলেছে, ওহমীয় পরিবাহিক লেখচিত্র কোনটি? ওহমীয় হয়ে গেল তোমার D নম্বর, মূল বিন্দুগামী সরলরেখা। 9 নম্বর কি বলেছে, একটি আলফা কণায় নিউটন সংখ্যা কত? একটি আলফা কণায় নিউটন সংখ্যা হয়ে যাবে তোমার 2। কেন 2 হবে? আমরা আলফা কণার সমান কি জানি, একটা, দুটি হিলিয়াম কণার স্রোত, তাহলে He 2 আর 4। তাহলে এখানে নিউটন বের করতে গেলে কী যাবে, ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা, তাহলে 4 থেকে 2 বার 2। তাহলে কীভাবে 2 হলো বুঝে গেলে। তারপর 10 দেখো, 10 নম্বর কী বলেছে, কোনটি পর্যায়গত ধর্ম নয়? তেজস্ক্রিয় পর্যায়গত ধর্ম নয়। 11 কি বলেছে, নিচের কোন জোটটি সমযোজী বন্ধন তৈরি করে? তাহলে সমযোজী বন্ধন করে তোমার এটা C আর H।
কিন্তু এখানে যেই সমস্ত দেওয়া আছে, এখানে CH4 যদি হয় তাহলেই এটা হবে, না হলে হবে না। সবটাই অ্যান্সার এখানে ভুল দেওয়া আছে অপশান। তাহলে নিচের সমযোজী বন্ধন এখানে একটাও করে না। তাহলে তোমাদের এটা তো ব্রোমিন 35 পারমাণবিক সংখ্যা এত দূর পর্যন্ত দিবে না। ক্যালসিয়াম আর O2 এটা হবে না, এটাও হবে না। তাহলে এটা হওয়ার চান্স আছে কখন হবে, সি আর H4 যখন হবে। তাহলে এটা হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে সি, বি নম্বর আর CH4। তারপরে দেখো 12 নম্বর কি বলেছে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি কপার বিশুদ্ধকরণের সময় অ্যানোড হিসাবে ব্যবহৃত হয় কোনটি? অ্যানোড হিসাবে ব্যবহৃত হয় তোমার অবিশুদ্ধ কপার দণ্ড, অবিশুদ্ধ কপার দণ্ড। তারপরে 13 নম্বর কি বলেছে, কোন গ্যাসের সংস্পর্শে সোডিয়াম নাইট্রোফ্লুসাইড দ্রবণ বেগুনি হয়? তাহলে হয়ে যাবে তোমার এটা H2S গ্যাসের সংস্পর্শে বা হাইড্রোজেন সালফাইড। 14 নম্বর কি বলছে, প্রদত্ত সংকর ধাতুগুলির মধ্যে কোনটিতে তামা থাকে না? তামা থাকে না হচ্ছে তোমার স্টেনলেস স্টিলে কোনো তামা থাকে না। 15 নম্বর কি বলেছে, ভিনিগারে উপস্থিত কার্যকরীমূলক, এটা যাবে অ্যাসিড গ্রুপ CHH না COH। তাহলে তোমাদের MCQ কমপ্লিট। তারপরে দেখো ACQ। ACQ কি বলেছে, বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো। বায়োগ্যাসের অনেক অনেক ব্যবহার, তাহলে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, বৈদ্যুতিক উৎপন্ন করতে ব্যবহার করা হয়, আরও অনেক অনেক কিছু উৎপন্ন করতে হয়। তোমাদের একটি বলেছে, একটি লিখে দিয়ে হলো। ফায়ার আইস কি? তাহলে ফায়ার আইস কি, তাহলে তোমাদের দেখিয়ে দিই একটু। ফায়ার আইস দেখো, তোমরা স্ক্রিনশট করে লিখে নেবে। ফায়ার আইস হলো 4 অণু মিথেন CH4 আর 23 অণু জল, এটা বিশিষ্ট সংকেত বিশিষ্ট বরফের ন্যায় দেখতে কেলাসাকার সাদা কঠিন পদার্থ, এটাই হলো তোমার ফায়ার আইস। বুঝে গেলে? তাহলে স্ক্রিনশট করে সবাই লিখে নেবে বা পজ করেও লিখে নিতে পারো, অসুবিধা নাই। একটি জৈব গ্রিনহাউস গ্যাস হলো তোমার জৈব গ্রিনহাউস গ্যাস তোমার CH4 মিথেন, তারপরে তোমার CO2 কার্বন ডাইঅক্সাইড, তারপরে N2O নাইট্রাস অক্সাইড, যে কোনো একটা লিখলেই হলো। তাহলে সত্য না মিথ্যা কি বলেছে, 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আর 100 কেলভিন উষ্ণতা অপেক্ষা বেশি। তাহলে এটা অবশ্যই সত্য। কেন? এইটাকে যদি আমি কেলভিনে করি আরও 273 যোগ করতে হবে, তাহলে এমনিতেই বেশি আছে, তাহলে আরও বেশি হয়ে যাবে। তাহলে এটাকেই বেশি বলেছে, তাহলে কি হয়ে যাবে, এটা সত্য। তারপরে দেখো PV ইকুয়াল W/m/RT সমীকরণে m এর একক কি? m হচ্ছে মোলার ভর, মোলার ভরের একক হচ্ছে গ্রাম পার মোল CGSA আর SI কেজি পার মোল। বুঝতে পারলে? তারপরে দেখো অথবা কি বলেছে, কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? তাহলে নিম্নচাপ উচ্চ উষ্ণতা। তারপরে 5 নম্বর কি বলেছে, দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো। তাহলে একটি ব্যবহার ফায়ার অ্যালার্মে ব্যবহার করা হয় দ্বিধাতব পাত। তারপরে 6 নম্বর, একটি অবতল দর্পণকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন ঘটবে? তাহলে ফোকাস দৈর্ঘ্য কি যাবে, বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। তারপরে 7 নম্বর, কোন ধরনের লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টি প্রতিকার করা যায়? এটা হয়ে যাবে তোমার অবতল লেন্স। অথবা কোশ্চেন দেখো, প্রিজমের সাদা আলোর বিচ্ছুরণে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক হয়? তাহলে সেটা হয়ে যাবে তোমার বেগুনি বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক হয় আর লাল বর্ণের আলোর চ্যুতি সবচাইতে কম হয়। তাহলে দেখো 8 নম্বর কি বলেছে,
বাড়ির বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? তাহলে এটা বৈদ্যুতিক যন্ত্রগুলোর সমান হয়ে যাবে সমান্তরাল সমবায়ে। শুধু মনে রাখবে ফিউজ আর মিটার বাদে সব কিছুই প্রায় সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। তারপরে দেখো সিএফএল বাল্ব ব্যবহারের একটি ক্ষতিকারক প্রভাব লেখো। সিএফএল বাল্বের ক্ষতিকারক প্রভাব হচ্ছে তোমার সিএফএল, তার আগে জেনে নিতে হবে সিএফএল এ কি ব্যবহার করা হয়, কোন গ্যাস ব্যবহার করা হয়। সিএফএল এ তোমার পারদ গ্যাস ব্যবহার করা হয়, আর এই পারদ জনিত দূষণের সম্ভাবনা থাকে, এটাই হচ্ছে তার ক্ষতিকারক প্রভাব। তারপর দেখো ফ্লেমিংয়ের বামহস্ত নীতি প্রযুক্ত হয় এমন একটি যন্ত্রের নাম লেখো। এটা হচ্ছে মোটর। মোটরে তোমার ফ্লেমিংয়ের বামহস্ত নীতি প্রয়োগ করা হয়। তারপরে দেখো কি বলেছে, ইউরেনিয়াম দেওয়া আছে। ইউরেনিয়াম থেকে বিটা কণা নিঃসরণ হলে যে মৌলটি উৎপন্ন হবে তার পারমাণবিক সংখ্যা। তাহলে তার আগে জেনে নিতে হবে বিটা কণা নিঃসরণ হলে কি হয়। বিটা কণা নিঃসরণ হলে তোমার পারমাণবিক আণবিক ভরের কোনো চেঞ্জ হয় না, শুধু চেঞ্জ হয় পারমাণবিক সংখ্যার, আর সেটা কি হয়, 1 বেড়ে যায়। তাহলে এখানে 92 আছে, তাহলে 93 হয়ে যাবে অ্যান্সার। তারপরে দেখো তারপরে ডান দিক বাম দিক। তাহলে ডান দিক বাম দিকে কী বলেছে, একটি সন্ধিগত মৌল, তাহলে সেটা হয়ে যাবে তোমার সন্ধিগত মৌল কোনটা, নিকেল। তাহলে তৃতীয় পর্যায়ে সর্বাধিক জারণ ক্ষমতা সম্পূর্ণ মৌল, সেটা হয়ে যাবে ক্লোরিন। স্টিলে উপস্থিত অধাতু, সেটা হয়ে যাবে তোমার কার্বন। আর কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতু, সেটা হয়ে যাবে তোমার জিঙ্ক। তাহলে হয়ে গেল ডান দিক বাম দিক। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন বলেছে 12 নম্বর, জলীয় হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কোন ধরনের বন্ধন বর্তমান? তাহলে সেটাতে হবে তোমার সমযোজী বন্ধন বর্তমান। অথবা কি বলেছে দেখো, তড়িৎ পরিবহন করলেও আয়নিত হয় না এমন একটি পদার্থের নাম করো, সেটা হয়ে যাবে তোমার পারদ। পারদ তোমার তড়িৎ পরিবহন করলেও সেটা আয়নিত হবে না। 13 নম্বর কি বলেছে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় এসি তড়িৎ ব্যবহার করা যেতে পারে, সত্য না মিথ্যা? মিথ্যা। কেন? তড়িৎ বিশ্লেষণের সময় একমাত্র ডিসি তড়িৎ ব্যবহার করা হয় বা সমপ্রবাহ। তারপর দেখো 14 নম্বর কি বলেছে, অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে কোন পদার্থ ব্যবহার করা হয়? সেটা হয়ে যাবে ক্যালসিয়াম অক্সাইড, CaO, ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। 15 নম্বর কি বলছে, বয়েল পরীক্ষা দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা যায়? তাহলে বয়েল পরীক্ষা দ্বারা তোমার নাইট্রিক অ্যাসিড HNO3কে শনাক্ত করা যায়। তারপরে কি বলছে, লেড নাইট্রেট দ্রবণে H2S চালনা করলে যে কালো অধক্ষেপ পাওয়া যায় তার সংকেত লেখো। তাহলে তার সংকেত হচ্ছে PbS বা লেড সালফেট। তাহলে PbS হয়ে গেল, তার বর্ণ কালো। তারপর দেখো 16 নম্বর কি বলেছে, ক্যালামাইন কোন ধাতুর আগরিক? ক্যালামাইন হয় তোমার জিঙ্কের আগরিক। N সংখ্যক কার্বন পরমাণু যুক্ত অ্যালকেনের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হয়ে যাবে অ্যালকেন। অ্যালকেনের সংখ্যাটা আমরা কি জানি, CnH2n+2, তাহলে এটা 2 হবে, CnH2n+2। তাহলে N সংখ্যক বলে দিয়েছে, তাহলে এখানে তোমার কিসের সংখ্যা বলেছে, হাইড্রোজেনের সংখ্যা, তাহলে এইটা হয়ে যাবে অ্যান্সার 2n+2। 17 নম্বর দেখো কি বলেছে, CH3 CH2 CHO যৌগটির ইউপ্যাক নাম। তাহলে এখানে দেখো ইউপ্যাক নামটা দেখো এখানে দেওয়া আছে। তাহলে কি আমরা কার্যকরী মূলকের দিক থেকে আমরা করব, কি বলছে, নাম্বারিং করব, 1 2 3।
তাহলে 3টা আছে, তাহলে কি প্রুফ হবে। আর যেহেতু কার্যকরীমূলক আছে তার জন্য কি হবে, আন আনতে হয়, তাহলে আন আনলাম। যেহেতু সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড থাকলে আন আনতে হয়, আর ডাবল বন্ড থাকলে যেরকম ইন, আর ট্রিপল বন্ড থাকলে আইন আনতে হয়, সেরকমই থাকবে। আর সিএইচও গ্রুপ থাকলে কি এল আসে, সিএইচও গ্রুপ থাকলে এল আসে। তাহলে এটা পুরোটা বলতে গেলে, একসাথে বলতে গেলে প্রোপানল। তাহলে তোমরা স্ক্রিনশট করে রেখে নাও। তাহলে যারা এতদূর পর্যন্ত কষ্ট করে ভিডিও দেখেছো তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে, তাহলে তোমরা ভিডিও ছাড়ার পরপর তোমরা আপডেট পেয়ে নেবে। তাহলে টেস্ট পেপারে যতটা স্কুল আছে তোমাদের পুরোটাই আমি এমসিকিউ, এসিকিউ, আর তারপরে আমি কি করব, 2 নম্বর আর 3 নম্বরগুলো সলভ করে দিব। আর তারপরে পরীক্ষার প্রায় 20 দিন আগে তোমাদের আমি সাজেশন দিব, সবাই যাতে 80-র কাছাকাছি পাও, বা 80+ থেকে বেশি পেতে পারো, মিনিমাম 80। তাহলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, তাহলে এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালগুলো তোমরা পেতে থাকবে। তাহলে এই এতটা ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।